The following audio story is a non profit endeavor based on a fan fiction for the purpose of entertainment. Dash Guru is not affiliated with or endorsed by Warner Brothers or J.K. Rowling. হ্যারি পটারের ফ্যান ফিকশনের উপর আধারিত এই অডিও স্টোরিটি কোনো রকম বাণিজ্যিক স্বার্থ ছাড়া কেবলমাত্র মনোরঞ্জনের জন্য নির্মিত হয়েছে। এই অডিও স্টোরিটি ওয়ার্নার ব্রাদার্স অথবা হ্যারি পটার সিরিজের লেখিকা J.K. রাউলিং দ্বারা অনুমোদিত নয়। আজকের গল্পে বেশ কিছু নৃশংস ও বীভৎস বর্ণনা রয়েছে, যা অনেক শ্রোতা বন্ধুর মনে ভয়ের উদ্রেক করতে পারে। তাই আমাদের বিনীত নিবেদন, মানসিকভাবে দুর্বল শ্রোতারা এই গল্প এড়িয়ে যেতে পারেন। আজকের গল্পে প্রাণী হত্যার কিছু দৃশ্য রয়েছে। ট্যাশ গরু কিন্তু কোনোভাবেই প্রাণী হত্যা সমর্থন করে না। আশা করি শ্রোতা বন্ধুরা গল্প শোনার আনন্দেই গল্পটি শুনবেন ও উপভোগ করবেন। সরে যা বোকামে। না 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 হ্যারিকে না, প্লিজ প্লিজ হ্যারিকে না। ঠিক কি চলছে তোমার মনে? সবই তো তুমি পেয়েছ। দাসের ঘরের মতো ভেঙে পড়েছে ফিডেলাস চার্ম। বিশ্বাসঘাতক ওয়ার্মটেল তোমাকে গোপন ঠিকানার হদিস দিয়েছে, আর তুমি একটাও ভুল করনি। কাউকে বুঝতে অবধি দাওনি হ্যালোউইনের রাতেই আঘাত আনতে চলেছ পটার পরিবারের ওপরে। কাকপক্ষীও টের পায়নি তোমার উপস্থিতি। নিজেকে এমনভাবে লুকিয়েছ যে রাতের আকাশের চাঁদও তোমায় দেখতে পায়নি। অবশ্য তুমি তো এগুলো পারো, কারণ তুমি পৃথিবীর মহানতম জাদুকর। বুড়ো ডাম্বলডোর যাই বলুক না কেন, ভালোবাসা কখনো শক্তিশালী ডার্ক ম্যাজিকের সামনে দাঁড়াতে পারে না। এই মুহূর্তটাই তো তার প্রমাণ। না 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 হ্যারিকে না, হ্যারিকে না, দয়া করো দয়া করো দয়া করো, ওকে 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 ছেড়ে দাও। বদলে আমাকে মারো, আমাকে আমাকে মারো। তোমার ধৈর্য ফুরিয়ে আসছে। কেন এতবার সুযোগ দিচ্ছ তুমি মেয়েটাকে? ও হ্যাঁ, তোমার এক ডেথ ইটার অনুচর তোমার কাছে অনুনয় করেছে, যদি কোনোভাবে মেয়েটাকে বাঁচিয়ে রাখা যায়। মেয়েটাকে কামনা করে ও সেই স্কুল জীবন থেকেই। মাড ব্লাড, নোংরা রক্তের একটা মেয়েকেও কেউ চাইতে পারে? অপদার্থের দল। রক্তের গরিমা বোঝে না, সামাজিক সম্মানটাও বোঝে কি? পশুর মতো কারবার, যৌনতা, বাচ্চা দেওয়া। কেউ কেউ যোগ্য নয় ওরা, কেউ না। ভালোবাসা, কি লাভ ভালোবেসে? তোমার মাও তো ভালোবেসেছিল ওই কাপুরুষ মাগলটাকে। কি পেল সে? শেষবারের মতো বলছি, সরে যা আমার সামনে থেকে। হ্যারিকে না, হ্যারিকে না, হ্যারিকে না, দয়া করো দয়া করো। হ্যারিকে ফেরো না, তুমি হ্যারিকে ফেরো না। তুমি যা বলবে তাই করবো, তুমি যা বলবে। হ্যাঁ হ্যাঁ, তোমার মা অক্ষম দুর্বল এক মহিলা, সালাজার স্লিদারিনের রক্তের কলঙ্ক। তোমাকে জন্ম দিয়েই তো মরে গেছে, নিজেকে বাঁচানোর চেষ্টা অবধি করেনি। অথচ এই নোংরা মেয়েটা নিজের জীবন দিয়েও পারলে ওর ছেলেটাকে বাঁচিয়ে দেয়। অবশ্য ওর বরটা তো ওরকমই ছিল, হাতে ওয়ান্ড নেই, অথচ এসেছে তোমাকে আটকাতে। সাহসের বলিহারি। 1 সেকেন্ডও লাগেনি তোমার ওকে চিরতরে
ঘুম পাড়িয়ে দিতে। কিন্তু কিন্তু এই মেয়েটা তো তোমার সময় নষ্ট করছে। এতবার করে বলা সত্ত্বেও সামনের থেকে নড়েনি। না, তোমার আর দেরি করা চলবে না। মেয়েটাকে বাঁচিয়ে রাখাই যায়, সরিয়ে দেওয়াই যায় সামনে থেকে। কিন্তু কি হবে তাতে? বরং ওকে শেষই করে দেওয়া যাক। তুমি ডার্ক লর্ড, জীবন মৃত্যুর ঈশ্বর। একটা মাড ব্লাড বাঁচলো কি মরলো তাতে তোমার কি যায় আসে? স্নেপ ঠিকই বুঝে যাবে। আবাডাকাডাবরা। কাঁদছে বাচ্চাটা, কাঁদছে। দোলনাটা তখনও দুলছে অল্প অল্প। হ্যারি, শিশু হ্যারি, তোমার নিয়তি, তোমার কাল। হ্যাঁ, কাল। অসহায় অবলা একটা বাচ্চা, সে নাকি হবে লর্ড ভলডেমর্টের কাল। কান্নার তমুক বাড়ছে ওর, বাড়ছে তোমার বিরক্তিও। অনাথ আশ্রমে ছোট বাচ্চাদের কান্নার জ্বালায় তুমি রাতে ঘুমোতে পারতে না। সেই থেকে বাচ্চাদের প্রতি তোমার মনে শুধু শুধু ঘেন্নাই রয়ে গেছে। যাক সেসব কথা, এবার কাজ শেষ করার পালা। নিজের নিয়তিকে বরাবরের জন্য বদলে দেওয়ার সময় এসেছে। বাচ্চাটার চোখে চোখ রাখো তুমি। হ্যারি পটার, ভবিষ্যৎবাণীর নায়ক। জাদুদণ্ডের ডগাটা ওর মুখের 2 ইঞ্চি সামনে এনে ধরো। একবারের জন্যেও হাত কাঁপে না তোমার। আবাডাকাডাবরা। যন্ত্রণা, যন্ত্রণা, পাগল করা যন্ত্রণা। কি কি ভুল হলো? তুমি তুমি বুঝতে পারছো না কিছুই। তোমার শরীরটা আর নেই। হাতের ওয়ান্ড ছিটকে গেছে। মাথার উপর ছাদ ভেঙে পড়ছে। ইট পাথরের স্তূপে চাপা পড়ে যাচ্ছ তুমি। কিন্তু কিচ্ছু অনুভব করতে পারছো না। যন্ত্রণা, রক্ত মাংস জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া যন্ত্রণা। এই কি তবে মৃত্যু? কিন্তু না, তুমি তো মরনি, বেঁচে আছো। কোনো রকমে বেঁচে আছো। কিন্তু কেন? চিৎকার করতে গিয়েও ব্যর্থ হও তুমি। অশরীরী, তুমি এখন অশরীরী। অশরীরীর স্বর থাকে না। তুমি বেঁচে আছো, কিন্তু এই জীবন তো মৃত্যুরই সামিল। প্রেতের চেয়েও অধম তোমার এই অস্তিত্ব, কীট পতঙ্গের থেকেও তুচ্ছ। কি করবে এবার? পালাবে? হ্যাঁ, তুমি পালাবে। পালাতে তোমাকে হবেই। এই অবস্থায় যদি ওরা তোমাকে খুঁজে নেয়, না, সেটা হতে দেওয়া যাবে না। তোমাকে পালাতেই হবে। পরে আবার সুযোগ আসবে সব কিছু স্বাভাবিক করে তোলার, আবার নিজের শরীর ফিরে পাওয়ার। দুনিয়ার শ্রেষ্ঠ উইজার্ড তুমি। কোনো না কোনো উপায় ঠিকই পেয়ে যাবে। তোমার বিশ্বস্ত ডেথ ইটাররা তোমার এই হঠাৎ অনুপস্থিতিতে
দুশ্চিন্তা করবে না ভেবেছ? তুমি ওদের প্রভু। তোমাকে ফিরে পেতে ওরা জান লড়িয়ে দেবে, যেন তেন প্রকারে তোমার কাছে পৌঁছে যাবে। চিন্তার কিচ্ছু নেই। কিন্তু কোথায় লুকোবে তুমি? ম্যালফয় ম্যানারে, অথবা অথবা অন্য কোনো ডে টিচারের বাড়িতে? না, সেখানে অরাররা হানা দিতে পারে। তাহলে কি ফরবিডেন ফরেস্ট? না, এই অসহায় অবস্থায় হগওয়ার্টসের ধারে কাছে যাওয়াটা মোটেই বুদ্ধিমানের কাজ হবে না। তাহলে তাহলে কোথায়? একটা জায়গা রয়েছে, কিছুদিনের জন্য নিশ্চিন্তে সেখানে তুমি আত্মগোপন করতে পারবে। ওখানকার বাসিন্দারা সবাই মাগল, কেউ টেরও পাবে না। ডাম্বলডোর হয়তো একটা সময় আন্দাজ করতে পারবে, কিন্তু যতদিনে ওর মাথায় এই চিন্তার উদয় হবে, ততদিনে তুমি অনেক দূরে চলে যাবে। আপাতত তোমার একটাই নিরাপদ আস্তানা, উলস অরফানেজ। নিয়তির কি পরিহাস, যাকে তুমি চিরতরে ছেড়ে এসেছো বলে ভেবেছিলে, যাকে তুমি মনে প্রাণে ঘৃণা করে এসেছো সারা জীবন, সেই অনাথ আশ্রমই আজ তোমার সাময়িক বাসস্থান হতে চলেছে। যেখানে তুমি কোনো দিন ফিরবে না প্রতিজ্ঞা করেছিলে, আজ আজ সেখানেই আশ্রয় নিতে বাধ্য হচ্ছ তুমি। আজ সব কিছু শেষ হয়ে যাওয়ার মুহূর্তে শুরুতে ফিরে যাচ্ছ তুমি, একেবারে শুরুতে। বৃত্তটা সম্পূর্ণ হচ্ছে। নমস্কার, আমি সুতপা। আজ আপনারা শুনবেন আমাদের কিশোরবেলার সাথে জড়িয়ে থাকা পৃথিবীর অন্যতম বিখ্যাত ফ্যান্টাসি সিরিজ হ্যারি পটারের আর্চ নেমেসিস ভলডেমর্টের প্রথম গল্প, ভলডেমর্ট রাইজ অফ দ্য ডার্ক। এই ফ্যানফিকশনটি লিখেছেন সৌভিক চক্রবর্তী। যদিও তার কথা মতো রাউলিং তার বই হ্যারি পটার অ্যান্ড দ্য হাফ ব্লাড প্রিন্সে বেশ কিছু ইঙ্গিত দিয়ে রেখেছিলেন, লেখক সেই ছেড়ে রাখা সুতো দিয়েই গল্প বুনেছেন। গল্পের প্রধান চরিত্রে টম, মিসেস কোল ও অরফ্যানেজের অন্যান্য সদস্যরা। শুনছেন ভলডেমর্ট রাইজ অফ দ্য ডার্ক। মেয়েটা কই? জন, মেয়েটা কোথায় গেল? এই প্রচন্ড শীতের রাতে অঝোরে বৃষ্টি পড়ছে, একজন পথে মেয়ে কোথায় যেতে পারে? জন, তুমি শুনছো? কি হয়েছেটা কি? হ্যাঁ, কি রে? গেছে তো গেছে, তোর মাথা ব্যথা কিসের রে? কোন না কোন নোংরা মেয়ে ছেলে। ফালতু কথা বলো না জন, এই বিকেলেই তো দেখলাম ওদিকটা বসেছিল। গেল কোথায়? একটু দেখো না এদিক ওদিক। ভিক্ষা করতে যাওয়ার মেয়ে তো নয়। দিলি তো নেজারা চটকে। ভিক্ষে করতে যাওয়ার মেয়ে নয়? হ্যাঁ, কি দরদ! তা ভিখারি না তো কি? হ্যাঁ, কিরে কিরে, কি 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 রাজরানী? রাজরানী সব বুঝি আমি, হ্যাঁ সব বুঝি। বাজারের মেয়ে কারোর সঙ্গে লটর বটর করছে, তারপর বড় পেট নিয়ে এসে জুটেছে আমাদের কপালে, সব বুঝি।
আবার গল্প ফেঁদেছে সিনেমার মতো, যে স্বামী কিনা ভুল করে তাড়িয়ে দিয়েছে। যত সব পেশা। মুখ সামলে কথা বলো জন। ওইটুকু একটা মেয়ে বিপদে পড়েছে, ওকে আশ্রয় দেওয়াটা আমাদের কর্তব্য। ভগবান আমাদের মুখে দুটো জোটাতে পারলে ওর মুখেও পারবেন। তুমি ওকে খুঁজে আনো যেভাবেই হোক। চুপ সালি চুপ, থাম। আর একটা কথা বললে তোকে ওর মতো লাথি মেরে পিটাই করে দেবো এখান থেকে। হ্যাঁ, পিড়িত একেবারে উঠতে উঠছে। তাও যদি ওই লকেটটা আমায় বেচতো। কোত্থেকে চুরি করে এনেছিল জানি না, তবে মনে হয়েছিল দামি। বলেছিলাম এই আমাকে দিয়ে দেন, আমাকে বদলে 20 পাউন্ড দেব। তা না, গিয়ে বেচলো ওই কুচুটে বাক্সকে। ঠিকঠাক লোকের কাছে যদি বিক্রি করা যেত না লকেটটা, কত পাউন্ড পেতাম জানিস? হ্যাঁ কিরে, বল জানিস? তখন আর এইভাবে রাস্তায় পড়ে থাকতে হতো আমাদের। তুমি তাড়িয়ে দিয়েছো লাথি মেরে? তুমি মানুষ জন? নিঃসহায় নিঃসম্বল একটা মেয়ের সঙ্গে এরকম করতে পারলে তুমি? একদম চুপ। আর একটা কথা বলবি তো এই ডন্ডার বাড়ি মেরে একেবারে মাথা ফাঁক করে দেবো। আর শোন, ওই মালটা এমনিতেও বেশি দিন বাঁচত না। চোখ দুটো দেখেছিস ওর? কেমন মরা মাছের মতো, যেন বাঁচার ইচ্ছেই নেই। কোমরে একটা লাথি মেরে বললাম চলে যেতে, চুপচাপ চলে গেল। জঘন্য একটা কাজ করেছো তুমি। আমার লজ্জা হচ্ছে তোমাকে স্বামী বলে পরিচয় দিতে। আমি তোমাকে এর জন্য ক্ষমা করব না, কোনো দিনও না। আর যদি ঈশ্বর বলে আদৌ কেউ থাকেন, তিনিও তোমায় ক্ষমা করবেন না। ঈশ্বর? যা। তোর ঈশ্বরকে আমি ভয় পাই না। এই লন্ডন শহরের ফুটপাতের ধারে আমি ঈশ্বর। তোর বকবকানি এবার থামা। কি ওইটা, মদের বোতলটা আমাকে দে। নেশা তো সব ছুটিয়ে দিয়েছিস, দে বোতলটা। নীল আলো ঝলসে উঠল আকাশে। প্রচণ্ড জোরে বাজ পড়ল কোথাও, আরো জোরে বৃষ্টি নেমে এলো। দেখুন, কিছু একটা যদি করা যায় প্লিজ। ফাদার, বলছি তো আমাদের এখানে আর জায়গা নেই। আগে থেকে কথাবার্তা বলা থাকলে তাও একটা ব্যবস্থা হতো হয়তো, কিন্তু এইভাবে আচমকা না, কিচ্ছু করা সম্ভব নয়। আর তাছাড়া কোথাকার কে এসে আমাদের দরজায় তার পাপের বোঝা রেখে যাবে আর আমাদেরকে। ওয়ার্ডেন, প্লিজ এভাবে বলবেন না। ঈশ্বরের চোখে সব শিশুই পবিত্র। আর প্রথমেই খারাপটা ভেবে নিচ্ছেন কেন? বাচ্চাটার মা মারা নাও যেতে পারে। সেক্ষেত্রে কয়েকদিন এখানে রাখার পর। সরি ফাদার, বাট শি ইজ ডেড। মর্গে ফোন করতে হবে। বেওয়ারিশ লাশ। কি বলছেন মিসেস কোল? হ্যাঁ ওয়ার্ডেন, এই তো ডাক্তারবাবু রয়েছেন, আপনি জিজ্ঞেস করুন। আমার আসলে কিছুই করার ছিল না। ইন্টারনাল ব্লিডিং, আর তার উপরে দীর্ঘদিনের অনাহার, আর এদিকে মা হওয়ার ধকল। শরীর নিতে পারেনি, হার্ট ফেল করে গেল।
এবার কি বলবেন ফাদার? বাচ্চাটা তো আমাদের ঘাড়েই এসে পড়লো। ওয়ার্ডেন, প্লিজ এরকম অমানবিক কথা বলবেন না। আপনি একটা অনাথাশ্রম চালান, একটা সহায় সম্বলহীন শিশুকে আশ্রয় দেওয়া আপনার কর্তব্য। আমাকে আমার কর্তব্য শেখাতে আসবেন না ফাদার। আপনার এখতিয়ার। ফাদার ঠিকই বলেছেন, বাচ্চাটাকে এখানেই রাখতে হবে, না হলে আপনার নামে আমি সরকারি মহলে অভিযোগ করব। আমি নিশ্চিত ফাদারও তাই করবেন। তখন সামলাতে পারবেন তো? আপনারা দুজন মিলে যখন আমায় এভাবে ব্ল্যাকমেল করছেন, আমাকে আপনাদের কথা মেনেই চলতে হবে। ঠিক আছে, বাচ্চাটা এখানেই থাকবে। আমি রেজিস্টার দিয়ে একজনকে পাঠিয়ে দিচ্ছি। বাচ্চাটার একটা নাম দিয়ে আপনারা দুজনে এখানে সই করে দিন। অনেক ধন্যবাদ ওয়ার্ডেন, ঈশ্বর আপনার মঙ্গল করবেন। আর আপনাকেও অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু, আজ আপনি যা করলেন। এটা আমাকে করতেই হতো। মৃত্যুর ঠিক আগে মেয়েটার একবারের জন্য জ্ঞান ফিরেছিল। শীর্ণকায় দুটো হাতে আমার হাত ধরে কি বলল জানেন? কি বলল? মেয়েটা নাকি বড় ঘরের মেয়ে, কিন্তু বিয়ের পর মেয়েটার স্বামী ওকে ছেড়ে চলে যায়। বাপের অমতে বিয়ে, তাই বাড়ি ফিরতে পারেনি, রাস্তায় ঘুরে ঘুরে কাটিয়েছে। কি যেন বলল, মেরোপি, মেরোপি নাম বলল নিজের। বড় ঘরের মেয়ে? কিন্তু আমার তো ওকে দেখে সেরকম কিছু, বরং ভেবেছিলাম ওই সার্কাস দেখানোওয়ালাদের দলের কেউ হয়তো পালিয়ে এসেছে। দেখি কি আর কারোর সম্পর্কে সবকিছু জানা যায় মিসেস কোল? ডাক্তারবাবু আপনি বলুন, আর কিছু বলেছে মেয়েটা? হ্যাঁ, যখন বললাম ছেলে হয়েছে তখন বলল ওকে দেখবেন। ওর বাবাকে আমি সত্যিই ভালোবেসেছিলাম, তার নামে ওর নাম দেবেন, আর মাঝের নামটা দেবেন ওর দাদুর। বাবা যতই রাগ করুন না কেন, যখন নাতির মুখ দেখবেন ঠিক আমাকে ক্ষমা করে দেবেন। বলল আপনার পায়ে পড়ি, আমার ছেলেটাকে আপনি দেখবেন। ঈশ্বর ওর আত্মাকে শান্তি দিন। ওর শেষ ইচ্ছে আপনি পূরণ করেছেন ডাক্তারবাবু। নিন, রেজিস্টার এসে গেছে। ছেলেটার নাম লিখুন, যেমনটার মা চেয়েছিল। সাদা একটা কাগজে আঁচড় কাটল কলম। প্রথম দুটো নাম, ফার্স্ট নেম আর মিডল নেম। প্রথমটা অতি পরিচিত, লন্ডনের শহরের ঘরে ঘরে শোনা যায়। দ্বিতীয়টা একেবারেই অচেনা, আদৌ ইংরেজি শব্দ কিনা কে জানে। তারপর এক মুহূর্ত থমকালেন ডাক্তারবাবু। মৃত্যু পথযাত্রী মায়ের পদবিটা মনে করার চেষ্টা করলেন। কি যেন বলেছিল মেয়েটা? হ্যাঁ, মনে পড়েছে। বিয়ের আগের পদবি গন্ট, আর বিয়ের পরের রিডল, টম মার্ভোলো রিডল। কেটে গেছে 10টা বছর। আজকের সকালটার মধ্যে কোনো বৈশিষ্ট্য নেই। ডিসেম্বরের শেষে লন্ডনের সকাল প্রায়শই এমনই হয়। মেঘলা, সূর্যের দেখা নেই, থেকে থেকে বরফ, আবার কখনো বা কয়েক পশলা বৃষ্টি, কনকনে ঠান্ডা হাওয়া। তাই অযথা প্রাকৃতিক বিবরণে না গিয়ে চলুন আমরা একটু এগিয়ে যাই। রাস্তা পেরিয়ে ওই যে বড় বিল্ডিংটা দেখছেন, রংচটা পলেস্তরা খসা অন্ধকার মতো বাড়িটা, ওটা একটা অনাথ আশ্রম। নাম উলস অরফানেজ। আসুন ওখানে যাওয়া যাক। ব্যাস ব্যাস, এই দরজার বাইরে দাঁড়ান। এটা মেট্রন মিসেস কোলের অফিস। ভেতরে কিছু একটা চলছে। না, আমরা ভেতরে ঢুকবো না। আসুন, আড়িপাতি। বলছি তো আমি ওর মা, তোর জ্ঞান নিইনি।
বারবার কেন জিজ্ঞেস করছেন আমাকে? না মেট্রন, ওই নিয়েছে। ওর অনেক দিন ধরে আমার মাউথ অর্গানটার উপর লোভ। আমি জানি ও নিয়েছে, আমাকে ভয়ও দেখিয়েছে। বলছি তো আমি নিইনি। চুপ করো টম, তোমার বিরুদ্ধে আগেও এমন অভিযোগ এসেছে। তুমি ছেলেদের জিনিসপত্র চুরি করো, ওদের ভয় দেখাও। আপনি বিলির কথা বিশ্বাস করছেন আর আমাকে মিথ্যেবাদী বলছেন মিসেস কোল? বলছি কারণ এটাই সত্যি। বিলি অকারণ মিথ্যে কথা বলার ছেলে নয়। আর এই ভয় দেখানোর ব্যাপারটা তুমি আগেও 2-3 জনের সঙ্গে এরকম করেছো, আমার কাছে খবর এসেছে। মেট্রন, ও বলেছে আমার ক্ষতি করবে, আমাকে ব্যথা দেবে। ভয় পেও না বিলি, কিচ্ছু হবে না। ও মিছি বলেছে। তুমি তোমার ঘরে যাও। আর টম, তুমি দাঁড়াও, তোমাকে শাস্তি পেতে হবে। 5টা বেতের বাড়ি। হাত বাড়াও। 1, 2, 3, 4, 5। যাও, আজ অল্পের ওপর দিয়ে ছেড়ে দিলাম তোমাকে। এরপর যদি তোমার নামে আর কিছু শুনেছি, খুব খারাপ হয়ে যাবে। ওই দেখুন, টম চলে যাচ্ছে ওর ঘরের দিকে। ভেতরে মিসেস কোল কিছু একটা স্বগতোক্তি করছেন। কি বলছেন তিনি? অদ্ভুত ছেলে বাবা, কোনোদিন ওকে কাঁদতে দেখিনি, একেবারে ছোটবেলাতেও না। 5টা বেতের বাড়ি, তবু মুখ দিয়ে একবার আওয়াজও করলো না। এমনিতে সুন্দর দেখতে, খুবই সুন্দর, কিন্তু চোখের ওই চাউনি মাঝে মধ্যে তো আমারই ভয় করে। এখন রাত 11টা। আমরা এখন টম নামে ছেলেটার ঘরের বাইরে। ওর পুরো নাম জানতে চান? ওর নাম টম মার্ভোলো রিডল। বয়স 10 বছর। মজার ব্যাপার, আজ 31শে ডিসেম্বর ওর জন্মদিন। কিন্তু কেউ কেক কাটেনি, কোনো অনুষ্ঠানও হয়নি। অনাথ আশ্রমে অবশ্য এসব ঠিক চলে না। যা বলছিলাম, বয়সের তুলনায় যথেষ্ট লম্বা টম, কালো চুল, অত্যাধিক রকম ফর্সা, প্রায় ফ্যাকাশেই বলা চলে, আর খুব মিষ্টি। কিন্তু এখন ওকে আর মিষ্টি লাগছে না, বড্ড রেগে আছে ও। না, মুখ দিয়ে একটা আওয়াজও করছে না, কিন্তু ওর চোখ দুটো দেখলেই বেশ বোঝা যায়। টমের অসহ্য লাগছিল এই অনাথ আশ্রমের জীবন, বাকি ছেলেগুলোর সঙ্গে দিনের প্রতিটা মুহূর্ত কাটানো, মিসেস কোলের শাসন। ওর ইচ্ছে করছিল এখান থেকে দূরে কোথাও চলে যায়, কিন্তু যাবেই বা কোথায়? ওর তো কেউ নেই, মা বাবা পরিবার কেউ না। হ্যাঁ, ও বিলির মাউথ অর্গান নিয়েছে, না বলেই নিয়েছে। ওর পছন্দ হয়েছে তাই নিয়েছে। কিন্তু বিলির সাহস হয় কি করে মিসেস কোলের কাছে নালিশ করার? বিলিকে এর শাস্তি পেতেই হবে। মেট্রন ওকে শাস্তি দিয়েছে, এবার ও বিলিকে শাস্তি দেবে। টমের মুখে হাসি ফোটে। একজন অল্প বয়সী ছেলেকে হাসলে আরো সুন্দর দেখায়, বিশেষ করে সে যদি টমের মতো দেখতে হয়। কিন্তু এই মুহূর্তে টমের মুখটা কুৎসিত দেখাচ্ছিল, কেমন যেন হিংস্র, জানত। নিজের চোখ বন্ধ করে টম। 4টে ঘর পরেই বিলির ঘর। বিছানায় শুয়ে অঘরে ঘুমোচ্ছে বিলি। ওর বিছানার পাশেই একটা টেবিলের উপরে জালি দেওয়া একটা খাঁচা।
খাঁচার ভেতরে ছোট্ট একটা সাদা খরগোশ, বিলির পোষ্য। খাঁচার দরজাটা আপনা আপনি খুলে গেল। বেরিয়ে এলো খরগোশটা, লাফ মেরে টেবিল থেকে মেঝেতে নামলো। বিলির ঘরের দরজাটা এবার আলতো করে খুলে গেল। খরগোশটা বিলির ঘর ছেড়ে বারান্দায় বেরিয়ে এলো। অদৃশ্য কোনো শক্তি যেন ওটাকে নিয়ন্ত্রণ করছিল। টমের ঘরে এসে ঢুকলো ছোট্ট খরগোশটা, ওর পায়ের কাছে এসে থামলো। নিচু হয়ে একবার ওটাকে দেখলো টম। এইটুকু একটা প্রাণী, সাদা, নরম, তুলতুলে, কিন্তু কি অসহায়। নিজের হাত মুঠো করল টম। ঘরের কোণা থেকে উড়ে এলো লম্বা একটা দড়ি, ফাঁসের মতো জড়িয়ে গেল খরগোশটার গলায়। মুঠো শক্ত করল টম, আর আরো জোরে এঁটে বসলো ফাঁস। যন্ত্রণায় ততক্ষণে ছটপট করতে শুরু করেছে খরগোশটা। পুঁতির মতো চোখ ঠেলে বেরিয়ে আসছে। মুঠোর চাপ বাড়ালো টম, আর মিনিট খানেকের মধ্যেই সব শেষ। টমের মুখ হাসিতে ভরে গেল। হাত দিয়ে ইশারা করলো। দড়িশুদ্ধ মরা খরগোশটা শূন্যে ভেসে উঠল, আর ভাসতে ভাসতেই জানলা দিয়ে বেরিয়ে গেল। এরপর কি হবে সেটা আমাদের সবার জানা। টম ছাদ থেকে ঝুলিয়ে দেবে মৃত খরগোশটাকে। সকালে ঘুম থেকে উঠে বিলি দেখবে ওর প্রিয় খরগোশের লাশ জানলার বাইরে ঝুলছে। সবাই টমকে সন্দেহ করবে, কিন্তু প্রমাণের অভাবে কেউ কিচ্ছু বলতে পারবে না। অনাথ আশ্রমের বাচ্চারা টমকে আগের চেয়েও বেশি করে এড়িয়ে চলবে। কেউ ওর সঙ্গে ঝামেলায় যেতে চাইবে না। টম কারোর কাছে কিছু চাইলে কেউ নাও করবে না। ওই দেখুন, বিছানায় বসে রয়েছে টম, কিন্তু ওর চোখে ঘুম নেই, বরং মুখে আত্মতৃপ্তির উল্লাস। আর কয়েক মিনিটের মধ্যেই রাত 12টার ঘণ্টা বাজবে। নতুন বছরে প্রবেশ করবে লন্ডন শহর, সাথে টমও। এই বছরটা ওর ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ হবে। ওর 11তম বছর। না, আমরা আর কাছে যাব না, কারণ ও আমাদের দেখে ফেলবে। ওর মনের অন্ধকার আমাদের গ্রাস করবে। তখন আমাদের আর কিচ্ছু করার থাকবে না। দেখতে দেখতে কয়েক মাস কেটে গেছে। গ্রীষ্মের রোদ ঝলমলে দুপুর চড়ুই ভাতির পক্ষে আদর্শ। অরফ্যানেজের এক দঙ্গল বাচ্চা ছেলেমেয়ে আর তাদের দেখভাল করার জন্য 3 জন মধ্যবয়স্কা মহিলা এসেছে ছবির মতো সুন্দর নিরিবিলি এক গ্রামে। সারা বছরের একঘেয়ে ধূসর জীবনের ফাঁকে এক চিলতে আনন্দের স্বাদ নিতে মেতে উঠেছে পিকনিকের আনন্দে। রাস্তার একধারে ধুলো উড়িয়ে থামলো রংচটা বাসটা। হই হই করে নিচে নামতে লাগলো কচি কাঁচার দল। উচ্ছ্বাসের কলরব ছাপিয়ে মিসেস কোলের গলা শোনা গেল। আস্তে আস্তে, লাইন করে নামো সবাই, হুড়োহুড়ি নয়। জেসিকা, পাউরুটিগুলো এদিকে দাও তো। জিমি, কমলালেবুর ঝুড়িটা বের করো। মিস পেজ, মিসেস ব্যারিংটন, বাচ্চাদের সবাইকে এক জায়গায় জড়ো করুন। কয়েক ঘন্টারই এই স্বাধীনতা। অনাথ আশ্রমের খুবচি ঘরগুলো ভুলে থাকার এই সুযোগ ছাড়তে রাজি ছিল না খুদের দল। বাস থেকে নেমেই হুল্লোড়ে গা ভাসিয়েছিল ওরা। কেউ বল নিয়ে লুফোলুফি শুরু করে দিয়েছিল, কেউ বা ছুটে বেড়াচ্ছিল এদিক ওদিক। আবার কেউ কেউ বন্ধুদের সঙ্গে দল পাকিয়ে কানামাছি চুকিতকিত খেলার আয়োজন করছিল।
তাই ওদের সবাইকে একসাথে আনার কাজটা আশ্রমের 2 দিদিমণির পক্ষে খুব একটা সহজ হলো না। শেষমেশ ছেলেরা একজোট হলে মিসেস কোল বলতে লাগলেন, মন দিয়ে শোনো সবাই, একদম দুষ্টুমি করবে না, লক্ষ্মী ছেলে মেয়ে হয়ে থাকবে, নিজেদের মধ্যে মারামারি করবে না কিন্তু। মিস পেজ, মিসেস ব্যারিংটন অথবা আমাকে না বলে একা একা কোথাও যাবে না, আমার কানে যেন কোনো অভিযোগ না আসে। আর হ্যাঁ, ওই পাথুরে টিলার দিকে কিন্তু একদম যাবে না, ওর ধারগুলো ভীষণ খাড়ায়, যে কোনো মুহূর্তে বিপদ ঘটে যেতে পারে। লাঞ্চের পরে আমরা গ্রাম ঘুরতে বেরোবো, তারপর সন্ধেবেলায় সমুদ্র দেখব, কেমন? ঘাড় কাত করল 30 ছেলেমেয়ে। উত্তেজনায় ছটফট করছিল ওরা। কচি চোখে মুখে ঝিলিক দিচ্ছিল অদম্য উৎসাহ। না, একটু ভুল হলো। ওদের মধ্যে একজনকে কিন্তু এসব কিছুই স্পর্শ করছিল না। বাকিদের থেকে সামান্য দূরে দাঁড়িয়েছিল টম। সতর্ক চোখে জরিপ করে নিচ্ছিল চারিদিক। পিকনিক, খেলাধুলো, গ্রামে ঘুরতে যাওয়া, এসবের কোনো মূল্যই যেন ওর কাছে নেই। ও শুধু সুযোগ খুঁজছিল কখন বড়রা সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়বে, আর ও নিজের মর্জি মতো ঘুরে বেড়াতে পারবে, যা ইচ্ছে তাই করতে পারবে। উত্তেজনা বা আগ্রহ ওর মনেও কিছু কম ছিল না, কিন্তু সেই অনুভূতিগুলোকে ও লুকিয়ে রাখতে শিখেছিল সেই শিশু বয়স থেকেই। কিছু কাজ চুপি চুপি করতে হয়, কাউকে না বলে, সবার চোখের আড়ালে। ওর যে ভালো এটা কেউ জানতো না। টমের মুখে একটা হাসি ফুটল। মেট্রন, একটু আসবেন এদিকে। কি হয়েছে মিসেস ব্যারিংটন? বাচ্চাদের এখনো খাবার দেননি কেন? এত বেলা হয়ে গেল। মিসেস কোল, আসলে কি হয়েছেটা কি? প্লিজ স্পষ্ট করে বলুন। আর ডেনিস বিশপ আর এমি টেনসনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না মেট্রন। সে কি? খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? ভালো করে খুঁজে দেখেছেন? দেখেছি, মিস পেজ এমনকি আমাদের বাসের ড্রাইভারও খুঁজেছে, কিন্তু এমি তো একেবারে বাচ্চা মেয়ে, ডেনিসও তেমন বড় না, একা একা কোথায় যেতে পারে ওরা? সেটাই তো বুঝতে পারছি না। বাকি ছেলেমেয়েরা কিছু বলতে পারছে না? মিস পেজ ওদেরকে জিজ্ঞাসাবাদ করছেন, আমি ভাবলাম ততক্ষণে আপনাকে বিষয়টা জানাই। সে জানিয়ে ঠিকই করেছেন, কিন্তু বড় চিন্তায় ফেলে দিলেন আমাকে। কি করি এখন? এত করে ওদের বোঝালাম আমাদেরকে না বলে কোথাও না যেতে, তারপরেও। মেট্রন, মেট্রন। হ্যাঁ বলুন মিস পেজ, কিছু জানতে পারলেন? এডি, মানে এডমন্ড বলল ও নাকি ডেনিস আর এমিকে টিলার দিকে যেতে দেখেছে, তবে ওরা একা ছিল না, ওদের সঙ্গে আরেকজনও ছিল, একটা ছেলে। টিলার দিকে? হে ভগবান, সামান্য বোধবুদ্ধিও কি নেই এদের? বারণ করেছিলাম আমি, ওদিকটা বিপজ্জনক, একবার পা ফসকালে। কিন্তু মেট্রন, এডমন্ডের কথা যদি সত্যি হয়, তাহলে তো আশ্রমের আরও একজন ছেলের নিখোঁজ থাকার কথা। আচ্ছা আচ্ছা, আমি এখনই একবার মাথা গুনে দেখে নিই। তার দরকার হবে না মিসেস ব্যারিংটন, আমি জেনে গিয়েছি ছেলেটাকে, কারণ ওকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। কার কথা বলছেন মিস পেজ? কোন ছেলেটা? টম রিডল। হাওয়ার ঝাপটা সমুদ্রের নোনা স্বাদ বয়ে আনছে, ঢেউয়ের গর্জন কানে তালা লাগাচ্ছে, কিন্তু টমের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। এক জান্তব উল্লাস ওর বুকের ভেতর লাভা স্রোতের মতো বইছে। ও পেরেছে,
বোকা মিসেস কোল, অপদার্থ 2 দিদিমণি আর ঘ্যান ঘ্যানে ছেলেমেয়েগুলোর চোখে ধুলো দিয়ে এখানে আসতে পেরেছে। কেউ কিচ্ছু টের পায়নি। আর সবচেয়ে বড় কথা, ও একা আসেনি, 2 বাচ্চাকেও সঙ্গে এনেছে। ঘাড় ঘোরালো টম। ওই তো ওরা, বড় একটা পাথরের উপর জড়সড় হয়ে দাঁড়িয়ে। 7 বছরের এমি বেনিসন আর 9 বছরের ডেনিস বিশপ। ভয়ে কাঁপছে দুটোই, অথবা ঠান্ডাতেও হতে পারে। এই গরমকালেও সমুদ্রের জল যেন বরফের ছুরি। ওদের দুজনেরই জামা কাপড় ভিজে সপ সপ করছে। টমেরও পোশাক ভিজেছে, কিন্তু ওর একটুও ঠান্ডা লাগছে না, বরং অদ্ভুত এক উষ্ণতার বোধ হচ্ছে ওর। হবেই তো, ও যে সবার চেয়ে আলাদা। চকলেটের লোভ দেখিয়ে ছেলে মেয়ে দুটোকে ভুলিয়ে আনতে বিশেষ বেগ পেতে হয়নি ওকে। টিলার ধারে পৌঁছে পাথরের খাড়া ঢাল বেয়ে প্রথমে নিচে নেমেছে, তারপর ছেলে মেয়ে দুটোকে নামিয়েছে। কিভাবে তাও নিজেও জানে না। মনে মনে চেয়েছে, আর সেটাই হয়েছে। প্রায় ওর সঙ্গে এটা হয়, ও যা চায় তাই পায়। আমার খুব ভয় করছে, আমি আর যাব না। ডেনিস চেঁচিয়ে উঠল। ওর মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। এমির চোখ ছলছলে, মনে হচ্ছে এখনই কেঁদে ফেলবে। টমের মাথার ভেতর আগুন জ্বলে উঠতে চাইল। কান্নাকাটি ওর একদম ভালো লাগে না। এখন কি করা যায়? অসহায় 2 ছেলে মেয়ে, ওদের চুপ করাতে ওকে কোনো কষ্টই করতে হবে না। একটা পাথরের টুকরো তুলে মাথায় বসিয়ে দিলেই ব্যাস, টু শব্দটাও বেরোবে না মুখ দিয়ে। কিন্তু না, সেটা করলে চলবে না। বাচ্চা দুটোকে এভাবে মারলে লোক জানাজানি হবেই, তাতে ওরই পরে অসুবিধা হবে। নিজেকে সংবরণ করল টম। যা করার অন্যভাবে করতে হবে। বেশ চওড়া করে হাসল ও। টম জানে হাসলে ওকে সুন্দর দেখায়, আর মিষ্টি সুন্দর ছেলেরা ডাহা মিথ্যে বলেও পার পেয়ে যায়। এটা নিজের অভিজ্ঞতাতেই জানে ও। আর তাতে কাজও হলো। এমির ফোঁপানি বন্ধ হলো, সাথে ডেনিসেরও। এই তো আর একটু, ওই যে পাথরের খাঁজে গর্তটা, ওটা একটা গুহার মুখ। গুহাটায় একবার ঢুকি, তারপরেই আমরা ফিরে যাব। তোমাদের চকোলেটগুলো তখনই দেব। দুনামোনা করতে লাগলো বাচ্চাগুলো। গলায় মধু ঢালল টম। চোখের ইঙ্গিতে ফুটিয়ে তুলল নিষ্পাপ বিস্ময়। এই ধরনের গুহার ভেতর গুপ্তধন লুকোনো থাকে, গল্পের বইয়ে পড়েছি। সোনা, হিরে, চুনি, পান্না, দামি দামি পাথর আমরাও পেয়ে যেতে পারি। এবার টোপে কাজ দিল। ওর দিকে এক পা এগিয়ে এলো ডেনিস, পেছন পেছন এমিও। সামনে তাকালো টম। গুহার আবছায়া ঘেরা মুখটা যেন হাতছানি দিয়ে ডাকছে ওকে, আর ডাকছে ওরা। টমের নিঃশ্বাস দ্রুত হলো। আবছা সেই আওয়াজ ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে ওর কানে। শুনতে পাচ্ছে ও ওদের কোলাহল, ওদের আহ্বান। সাপেরা চিরকালই আঁধার ভালোবাসে। গুহার ভেতরটা বেশ নিচু। পাথরের ছাদ থেকে জল চুঁইয়ে পড়ছে ক্রমাগত। চারপাশে বেশ অন্ধকার। 1 হাত দূরের জিনিসও ভালোভাবে দেখা যাচ্ছে না। পাথুরে মেঝের গায়ে পুরু শ্যাওলার আস্তরণ। তাই জন্যেই হয়তো স্যাঁতস্যাঁতে ভেজা ভাব ছড়িয়ে রয়েছে গুহার সর্বত্র। টমের হৃৎস্পন্দন বাড়তে লাগলো। গুহাটা যেন জীবন্ত কোনো সত্তা, শক্তির আধার। আর সেই শক্তির ছোঁয়া পেয়ে ওর শরীরে রোমাঞ্চ জাগছে। এতদিন
যেন এরকম কিছুরই অপেক্ষা করেছিল। প্রতি মুহূর্তে বাড়ছে অন্ধকার, একই সঙ্গে তীব্রতর হচ্ছে ওদের ডাক। অস্থির হয়ে উঠছে ওরা। তর যেন সইছে না ওদের, তর সইছে না টমেরও। নিজের ক্ষমতার গণ্ডি মেপে নেওয়ার এইটাই সময়, যা করার এখনই করতে হবে। ঠোঁট দুটো অল্প ফাঁক করল টম, জিভ নাড়িয়ে আওয়াজ করতে লাগলো। এটা ওকে কেউ শেখায়নি, এতদিন যেন ওর মধ্যেই লুকিয়েছিল। আজ ভাষা পেল। কোনো অর্থবদ্ধ শব্দ নয়, ওর মুখ দিয়ে বেরিয়ে আসছিল অদ্ভুত ফিসফিসানি, যেন অন্ধকারে কিলবিল করতে থাকা শীতল রক্তের প্রাণীদের উদ্দেশ্যে গোপন বার্তা। এসো, এদিকে এসো, আমি তোমাদের ডাক পাঠাচ্ছি। টম বেশ বুঝতে পারছিল ওকে এই ভাষায় কথা বলতে দেখে আবারও ভয় পেয়েছে বাচ্চা দুটো। ডেনিসকে দেখে মনে হচ্ছিল যেন ফাঁদে পড়া ইঁদুর, বারবার এদিক ওদিক তাকাচ্ছে, পালাবার পথ খুঁজছে। কিন্তু গুহা থেকে বেরোনোর একটাই রাস্তা, আর সেটা আগলে রয়েছে টম নিজে। আমাদের এখান থেকে বেরোতে দাও, গুপ্তধন চাই না, কিচ্ছু চাই না, আমরা ফিরে যাব। খুদে ডেনিসের মরিয়া চিৎকার গুহার দেওয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনি তুলল। ওদিকে এমি প্রতিরোধ দেখানোর কোনো চেষ্টাই করল না, দু হাতে মুখ ঢেকে গোঙাতে লাগলো শুধু। হেসে উঠল টম, শীতল শ্লেষের হাসি। তোদের চেঁচানি শোনার জন্য কেউ নেই এখানে। তোরা এখন অসহায়, আমার হাতে বন্দি। এমির আর্ত চিৎকার মুহূর্তের জন্য ওর কথাগুলো ঢেকে দিল। দু হাতে নিজের গাল খামচে ধরেছে মেয়েটা, পাগলের মতো ছটপট করছে, চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসতে চাইছে। পেছনে না তাকিয়েই টম বুঝে গেল ওরা এসেছে। মেয়েটা দেখতে পেয়েছে ওদের। অন্ধকার চিরে বেরিয়ে আসছিল হাজার হাজার কালো, সবুজ, ধূসর, খয়েরি রঙের সাপের দল। বুকে ভর দিয়ে সরসরিয়ে ধেয়ে যাচ্ছিল এমির দিকে। নিমেষের মধ্যে ওরা ঘিরে ধরল ওকে, জুতোয় জড়িয়ে পা বেয়ে উপরে উঠতে লাগলো। রাগে ফুঁসছিল সাপগুলো, কিন্তু কামড়াচ্ছিল না। কোনো অমুক মন্ত্র যেন ওদের শিখিয়ে দিয়েছে বিষ ঢালা নয়, ভয় দেখানোটাই ওদের একমাত্র উদ্দেশ্য। এর মিনিট খানেকের মধ্যেই সাপেদের বিষাক্ত হিসিসানিতে এমির ক্ষীণ স্বর চাপা পড়ে গেল। এমির অবস্থা দেখে ছিটকে সরে এসেছিল ডেনিস। পায়ে পায়ে পিছোতে গিয়ে পাথুরে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল ওর। এবার উন্মাদের মতো চেঁচিয়ে উঠল ছেলেটা, আমি কিন্তু মিসেস কোলকে সব বলে দেব। মিথ্যে কথা বলতে নেই ডেনিস, ঠান্ডা গলায় বলে উঠল টম। একটু একটু করে ডেনিসের দিকে এগোচ্ছিল ও, খেলছিল ওর সঙ্গে, যেমনভাবে শিকারি খেলে শিকারের সাথে। আমি জানি তুই কাউকে কিছু বলবি না, আমি বুঝতে পারি, আমি ঠিক বুঝতে পারি। ছিটিয়ে যাওয়া ডেনিসের চোখে চোখ রাখল টম, তাকিয়ে রইল নিষ্পলকে। আপ্রাণ চেষ্টা করেও চোখ সরাতে পারল না বাচ্চা ছেলেটা। অতল গহ্বরের মতো চোখ দুটো
যেন ওকে সম্মোহনের বাঁধনে জড়িয়ে নিয়েছিল। তোর হৃদয় ভীতু, তোর মন দুর্বল, তুই একটা অপদার্থ। ডেনিসের গায়ে চাবুকের মতো আছড়ে পড়ল টমের নিষ্ঠুরতা। 10.5 বছরের জমে থাকা ক্ষোভ, ঘৃণা, চাহিদা, একাকিত্বকে এক অশুভ অস্বাভাবিক উপায়ে সামনের নিরীহ ছেলেটার উপরে উগরে দিচ্ছিল, আর তার ফল হচ্ছিল মারাত্মক। অবিশ্বাস্য, অবর্ণনীয় আতঙ্কের একের পর এক দৃশ্য দাঁত নখ বের করে ফালা ফালা করছিল ডেনিসকে। এক সময় নেতিয়ে পড়ল ছেলেটা। গলা দিয়ে সামান্য শব্দ ছাড়া প্রাণের আর কোনো চিহ্ন ওর দেহে পাওয়া গেল না। কিন্তু টম কিন্তু থামল না। মানসিক যন্ত্রণার স্রোত বইয়েই যেতে লাগলো। যা কিছু বীভৎস, ভয়ঙ্কর, সব যেন জীবন্ত হয়ে উঠল অন্ধকারের গভীরে। কালো জাদুর উন্মাদ নৃত্য শুরু হলো চারিদিকে। সময়ের হিসেব হারিয়ে ফেলল টম। সেকেন্ড, মিনিট পেরিয়ে গেল বেখেয়ালে। যখন হুঁশ ফিরল তখন গুহার ভেতরটা নীরব, নিস্তব্ধ। ওর সামনে শুয়ে আছে ডেনিস, 2 চোখ বন্ধ, শ্বাস প্রশ্বাস ঘন। অল্প দূরেই চিত হয়ে পড়ে রয়েছে এমি। সাপগুলো আর নেই, তবু থেকে থেকে দাপাচ্ছে ছোট্ট শরীরটা। মৃগী রোগীর মতো মুখ দিয়ে সাদা ফেনা করাচ্ছে। টম! এমি! ডেনিস! টম! কোথায় গেল সব? বাইরে গলার আওয়াজ, একটা নয়, অনেকগুলো। সতর্ক হলো টম। খুঁজতে খুঁজতে ওরা খুবই কাছাকাছি এসে পড়েছে। আর কিছুক্ষণের মধ্যেই গুহার মুখটা ওদের নজরে চলে আসবে। ওর আর এখানে থাকা ঠিক হবে না। এখনই বেরিয়ে পড়তে হবে এই গুহা থেকে। টম জানে ওকে কেউই তেমন পছন্দ করে না, তাই ওর নিখোঁজ হওয়া নিয়ে বিশেষ দুশ্চিন্তাও কেউ করবে না। মিসেস কোল এবং বাকিরা বাচ্চা দুটোকে নিয়েই ব্যস্ত থাকবে, আর সেই ফাঁকে টম পিকনিকের জায়গায় ফিরে যাবে। পরে কেউ জিজ্ঞেস করলে না জানার ভান করবে। গুছিয়ে মিথ্যে কথা বলার কৌশল অনেক আগেই আয়ত্ত করেছে ও। তার আগে একটা কাজ করা বাকি রয়ে গেছে। নিচে ঝুঁকে অচেতন ডেনিসের প্যান্টের পকেটে হাত ঢোকালো টম। এই তো পেয়েছে, চকচকে নতুন একটা ইয়ো। আসার পথেই বাসে এটা নিয়েই খেলছিল ছেলেটা। তখনই ওর ইচ্ছে হয়েছিল জিনিসটা কেড়ে নেওয়ার, কিন্তু সেটা ও করেনি। ধৈর্য ধরেছে, আর এখন এটা পাকাপাকিভাবে ওরই সম্পত্তি। চুপচাপ নিজের খাটে বসে রয়েছে টম। অনেক রাত হয়েছে, তবু ওর চোখে ঘুম নেই। বিছানায় একটা তোবড়ানো টিনের বাক্স রাখা, তার ভেতরে রয়েছে একটা পুরনো মাউথ অর্গান, 3টে ময়লা ডাক টিকিট, একটা চাবির রিং, একটা বড় ছুঁচ, আর ডেনিসের পকেট থেকে চুরি করে আনা ইয়োটা। এগুলোই ওর জমানো সম্পদ। মাঝে মধ্যেই ওগুলো নাড়াচাড়া করছে টম, ঘুরিয়ে ফিরিয়ে দেখছে, আর সারাদিনে যা কিছু ঘটেছে তা নিয়ে ভাবছে। এমি এখনো সুস্থ হয়ে ওঠেনি। ওকে অ্যাম্বুলেন্স করে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। ডেনিসের জ্ঞান ফিরেছে, কিন্তু কথা বলার মতো অবস্থায় আসেনি ছেলেটি। টমের অবশ্য ওদের দুজনকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ওদের ওপর যে অত্যাচারও করেছে, তারপর ওরা কখনোই টমের বিরুদ্ধে নালিশ করার সাহস পাবে না। আর যদি মুখ
হলেও কেউ ওদের কথা বিশ্বাস করবে না। তার মানে এটা নয় যে ওকে কেউ সন্দেহ করছে না। মিসেস কোল তো সবার সামনে বলেই দিয়েছেন তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন টমি এসব কিছুর জন্য দায়ী। কিন্তু তার হাতে কোনো প্রমাণ নেই। টম সেটা জানে, কারণ ও প্রমাণ রেখে কোনো কাজ করে না। তাই ভদ্রমহিলা ওর ওপর যতই কড়া নজর রাখুন না কেন, ভবিষ্যতে যতই ওকে ফাঁসানোর চেষ্টা করুন না কেন, আদতে উনি কিছুই করে উঠতে পারবেন না। অন্যদিকে আজকে ঘটনার পর আশ্রমের বাচ্চারা ওর ছায়াও মারাবে না। ওর নামে আজে বাজে কথা বলবে, ওকে নিয়ে নিজেদের মধ্যে আলোচনাও করবে, কিন্তু সামনাসামনি কিছু বলতে আসবে না। আর এভাবেই চলতে থাকলে একদিন ওরা ওকে ভয় পেতে শুরু করবে। ভয়। বাক্স থেকে ডেনিসের ইয়োটা আরেকবার তুলে নিল টম। লোভীর মতো ওটার গায়ে হাত পোলাতে লাগলো। আজ ভয়ের সঙ্গে নতুনভাবে পরিচয় হয়েছে ওর। ও বুঝতে পেরেছে ভয়ের কত ক্ষমতা, বুঝেছে কিভাবে ভয়কে নিজের স্বার্থে কাজে লাগানো যায়। উপলব্ধি করেছে অন্যকে ভয় দেখানোর মধ্যে চরম আনন্দ রয়েছে। টম জানে একদিন ওকে সবাই ভয় পাবে। এখন যেমন ওকে তাচ্ছিল্য করে টম বলে ডাকে, তখন আর ডাকবে না। কেউ ওর নাম উচ্চারণেরই দুঃসাহস করবে না। সবাই ওকে সমীহ করে চলবে, প্রভু বলে মানবে। অরফ্যানেজের জানলা দিয়ে ঘরে ঢুকে আসছে চাঁদের আলো, আর সেই আলোয় টমের ছায়া পড়েছে মেঝের ওপর। ছায়াটা লম্বা হচ্ছে, অনেক লম্বা। এক সময় লম্বা হতে হতে এই ছায়া ছুঁয়ে ফেলবে আমাদেরও। আর সেদিন থাক, সে আরেক দিনের গল্প। আপাতত এখানেই থামা যাক। শুনছিলেন সৌভিক চক্রবর্তীর লেখা ফ্যান ফিকশন ভলডেমর্ট রাইজ অফ দ্য ডার্ক। টমের চরিত্রে অভিজ্ঞান, বিলি এবং ডেনিসের চরিত্রে আরণ্যক, জন ঈশান, লিলি পটার ও জনের স্ত্রীর ভূমিকায় মঞ্জুরি, ডাক্তারবাবু কৌশিক, ফাদার সুব্রত দেব, ওয়ার্ডেন জয়িতা, মিস ব্যারিংটন সোমশ্রী, মিস পেজ দেবস্মিতা, এমি প্লাবিতা ও মিসেস কোলের ভূমিকায় আমি সুতপা। লর্ড ভলডেমর্ট জিমি ও গল্পের কথক সৌভিক। গল্পের ডিরেকশন ও ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে সৌভিক। কভার ফটো ও চ্যাপ্টার ফটোস বানিয়েছে কৃষ্ণেন্দু। আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ লেখক সৌভিক চক্রবর্তী, ঈশান ও সোমশ্রীকে। গল্পটি ভালো লেগে থাকলে আমাদের কমেন্ট করে জানান এবং এরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ছোট্ট চ্যানেলটিকে। শোনা হচ্ছে পরের গল্পে। কান রাখুন ট্যাঁশ গরুর চেঁচানিতে।